বিশ্বকাপ আর আর্জেন্টিনার মহাকাব্য চলছে, লিওনেল মেসি আর আর্জেন্টিনার মহাকাব্য চলছে এবং সেখান থেকে আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আটলান্টার এই মাঠ দেখেছে আরও একটা রোমাঞ্চকর সেমিফাইনাল, যেই সেমিফাইনালের শেষ পর্যন্ত আর্জেন্টিনা তারা থ্রু লিওনেল মেসি আরও একটা বিশ্বকাপের ফাইনালে তিনি আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ডের এই ঐতিহাসিক ম্যাচ শেষে যা আপনি দেখেছেন, যা হয়তো মিস করে গেছেন, তার সব কিছুই 5 পয়েন্টে। নাম্বার 1 প্রেশার, ব্রিং ইট অন। আর্জেন্টিনা সমর্থকেরা এই গান গাইতেই থাকবেন, আর্জেন্টিনা সমর্থকদের এই উদযাপন আরও বহুক্ষণ চলবে, বহুদিন চলবে এবং এই গ্যালারিতেও আসলে সেই ব্যাপারটাই ছিল। আমরা বরং চলুন এই ম্যাচ নিয়ে কথা বলি। এই ম্যাচে যা আপনি দেখেছেন, যা আপনি মিস করে গেছেন, একবার বলা হয়েছে কিন্তু আরও একবার আমরা একটু বলতেই চাই। নাম্বার 1 প্রেশার, ব্রিং ইট অন। থ্যাংক ইউ সো মাচ। হট আর সুইটনেসের পারফেক্ট ব্যালেন্সে যে কোনো স্ন্যাক্সের আসল মজা আনে রুচি হট টমেটো সস। আচ্ছা, এবার আসি, যখন ফার্স্টে ইংল্যান্ড এগিয়ে গেল ম্যাচে, তারপরে আর্জেন্টিনা আবারও প্রবল প্রেশারে কি ছিল আসলেই, কিন্তু আর্জেন্টিনা সম্ভবত বিশ্বকাপের এখন পর্যন্ত যতগুলো ম্যাচ তারা খেলেছে তার ভিতরে সেরা পারফরমেন্সটা দেখালো সেকেন্ড হাফে। যখন লিওনেল মেসি টানেল দিয়ে নামেন তখন তিনি বলছেন লেটস প্লে। এটা তার মুখ আপনি যদি পড়তে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন, তখন তিনি এরকম একটা কিছু বিড়বিড় করে বলছিলেন তার টিমমেটদেরকে। আর্জেন্টিনা সেকেন্ড হাফে লেটস প্লেই করলো, তারা একটার পর একটা আক্রমণ গোছাচ্ছিল, স্পেশালি সেকেন্ড হাফের একেবারে ফার্স্ট মিনিটে যখন জুলিয়ান সিমিওনের কাছ থেকে একটা বল পেয়ে হুলিয়ান আলভারেজ একটা শট করলেন, পিকফোর্ড সেটা ঠেকিয়ে দিলেন, সেখান থেকে একটা কর্নার কিক হলো। অনেকটা এগেনস্ট দ্য রান অফ প্লে ইংল্যান্ড ম্যাচে এগিয়ে গেল, যখন অন্য পাশ থেকে নিকোলাস তালিয়াফিকো একটা বল ঠিকঠাক মতো ক্লিয়ার করতে পারলেন না এবং পরে গিয়ে একটা ক্রস এলো, ক্রস থেকে অ্যান্থনি গর্ডন ফার পোস্ট থেকে ফিনিশিং টাচটা খুঁজে পেলেন এবং ইংল্যান্ড এই ম্যাচে এগিয়ে গেল। এরপরে শুরু হলো আর্জেন্টিনার ঝড়। আর্জেন্টিনা এরপরে ইংল্যান্ডের ওপর দিয়ে টর্নেডো বইয়ে দিল। আর্জেন্টিনা যে ম্যাচটা জিতলো ওই প্রথম গোল থেকে, মানে যেখানে তারা আর্জেন্টিনা গোল হজম করেছে, এরপরে আর্জেন্টিনা দ্বিতীয় গোল পর্যন্ত আর্জেন্টিনা বল পজিশন 88%, মানে ইংল্যান্ডের পায়ে আর তখন বল একদমই নাই। আর্জেন্টিনা একের পর এক আক্রমণ করা শুরু করলো। অ্যালেক্সিস ম্যাকালিস্টার হেড করেন, নিকো গঞ্জালেজ হেড করেন, কোনোটা বার পোস্টে লাগে, কোনোটা জর্ডান পিকফোর্ড ঠেকিয়ে দেন। একের পর এক সুযোগ আর্জেন্টিনা তখন তৈরি করে যাচ্ছে। এনজো ফার্নান্দেজ ফার্স্ট হাফে একটা শট করেছিলেন যেটা গিয়েছিল বার পোস্টের ঠিক ওপর দিয়ে, অন টার্গেটে রাখতে পারেন নাই। এরও আগে এনজো ফার্নান্দেজ চেষ্টা করছিলেন এই ম্যাচের শুরু থেকে। তারপর যখন সেকেন্ড হাফে খেলাটা গড়ালো, তারপরে এনজো ফার্নান্দেজ আবারও শট করলেন, সেখানেও তিনি ব্যর্থ হলেন। সেখানেও তার শটটা জর্ডান পিকফোর্ডকে বড় পরীক্ষার মুখোমুখি করতে পারেনি, কিন্তু এনজো ফার্নান্দেজ সম্ভবত টার্গেট করে নেমেছিলেন তিনি আজ বক্সের বাইরে থেকে শট করবেনই করবেন, এবং তিনি করলেন, আরও একবার করলেন। যখন আর্জেন্টিনার প্রয়োজন ছিল তখন তিনি ওইখান থেকে একটা কর্নার কিক থেকে লিওনেল মেসি 2, আরও একবার এনজো ফার্নান্দেজ, এবং এনজো ফার্নান্দেজ সেই শটে বল যখন জালে জড়ালেন তখন আর্জেন্টিনা জানে এই ম্যাচে তারা আর হারতে পারে না। তারা ওই মোমেন্টটা খুঁজছিল যখন তাদের সমতায় ফেরাটা প্রয়োজন। আর্জেন্টিনা ওয়ার দ্য বেটার সাইড থ্রু আউট দ্য গেম, এবং স্পেশালি গোল কনসিড করার পরে আরও বেশি। এবং এনজো ফার্নান্দেজের ওই গোলটা পুরোপুরি মুড পাল্টে দিল। তখন আর্জেন্টিনা আরও বেশি আত্মবিশ্বাসী আর্জেন্টিনা। এরপরে ম্যাচ যত গড়ায়, মিনিট যত বাড়ে, তত বেশি আক্রমণের ধার তারা বাড়ায়। এরপরে গিয়ে অ্যালেক্সিস ম্যাকালিস্টারের একটা চেষ্টা গিয়ে বার পোস্টে বাধা পেল। লিওনেল মেসি ডান দিক থেকে সেই বল কুড়ালেন, লিওনেল মেসি এরপর ডান পায়ে ক্রস করলেন, লাউতারো মার্তিনেজের হেডার এবং আর্জেন্টিনার উইনার। ওখান থেকে এই মাঠে, যেই মাঠে ইজিপ্টের বিপক্ষে আর্জেন্টিনা এক ঝড়ে জিতেছিল, এই মাঠে আরেকটা ঝড়ে উড়ে গেল খড়কুটোর মতো ইংল্যান্ডকে আর খুঁজেই পাওয়া গেল না। ইংল্যান্ড বরং এখন হয়তো ভাবছে গোলটা বোধহয় না দিলেও পারতো, দৈত্যের ঘুমটা না ভাঙালেও হতো। আর্জেন্টিনা ডমিনেশন দেখালো সেকেন্ড হাফে, স্পেশালি গোলটা হজম করার পর থেকে, এবং তারপর প্রেশারটা তারা জয় করতে হয় কি করে সেটা বোঝালো ইংল্যান্ডকে। আর্জেন্টিনা এর আগে কখনো বিশ্বকাপের সেমিফাইনাল হারে নাই। ইংল্যান্ড এর আগে বিশ্বকাপের সেমিফাইনাল হেরেছে, এটা তাদের চতুর্থ সেমিফাইনাল ছিল। একবার তারা সেমিফাইনাল জিতেছে, বাকি 3বার তারা হেরেছে। এবং ওই জায়গায় এক্সপেরিয়েন্স কাকে বলে, বিশ্বকাপের মতো জায়গায় এসে 6 সেমিফাইনাল জয়ী দলের তাদের অভিজ্ঞতা যে বেশি, সেই জায়গায় আর্জেন্টিনা ইংল্যান্ডকে সেটাই শেখালো, এবং কি করে এই ধরনের ম্যাচ র্যাপ আপ করতে হয় সেটা আর্জেন্টিনা দেখিয়ে, আর্জেন্টিনা প্রেশারকে বুড়ো আঙুল দেখিয়ে চলে গেছে আরও একটা বিশ্বকাপের
ফাইনালে এবং আর্জেন্টিনার জয়ের ধারাটা এভাবেই চলছে। এবার আমরা যাই পয়েন্ট নাম্বার 2-তে। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে আর কে, হু এলস, দ্য গোট, লিওনেল মেসি। মেসি যখন এই মাঠে খেলতে নামেন তখনই তার একটা রেকর্ড হয়ে গেছে। রেকর্ডটা কি? 39 বছর বয়সে সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে বিশ্বকাপের একটা সেমিফাইনালে তিনি স্টার্ট করেছিলেন আউটফিল্ড ফুটবলার হিসেবে। আপনি রেকর্ডের কথা চিন্তা করেন, শুধুমাত্র সেমিফাইনালে লোক খেলতে নেমেই তার রেকর্ড হয়ে যায়। এরপর তিনি কি করলেন? এরপর তার 2টো অ্যাসিস্ট আছে। আমি সেকেন্ড অ্যাসিস্টের কথা বলি। একটা প্লেয়ার যিনি লেফট ফুটেড ফুটবলার, যার বাঁ পায়ের জাদুতে গোটা দুনিয়া মুগ্ধ, তিনি রাইট ফুটে রাইট সাইড থেকে, ওটা তার দুর্বল পা, তিনি যে ক্রস করলেন সেই ক্রসটা ভাসতে ভাসতে জন স্টোনসকে ফাঁকি দিল এবং এমন জায়গায় গিয়ে পড়লো যেখানে লাউতারো মার্টিনেজ একদম জায়গা মতো ছিলেন। লাউতারো মার্টিনেজ একদম ফাঁকায় নিজেকে রাখতে পেরেছিলেন এবং সেখান থেকে তিনি হেডারে বল জড়ালেন। লিওনেল মেসিতে আপনার আরও বেশি মুগ্ধ হতে হবে। ম্যাচ যখন শেষ দিকে লিওনেল মেসি একটা বল পেতে পারতেন লেফট সাইডে, যেটা নিয়ে তিনি আক্রমণে উঠতে পারতেন। মেসি জানেন 2-1 গোলে তার দল এগিয়ে গেছে। মেসি বলটা নিয়ে কর্নার ফ্ল্যাগের দিকে যাওয়া শুরু করলেন। যখন 9 মিনিট সময় পেরিয়ে গেছে অ্যাডেড টাইমের, তারও পরে খেলা চলছে, যেহেতু গোল হয়েছে, লিওনেল মেসি রেফরিকে বলছেন যে খেলা কেন শেষ হচ্ছে না। তখন রেফরি তাকে জানালেন গোলের কারণে আরেকটু সময় বাড়ানো হয়েছে। লিওনেল মেসি তখন তার ডাগ আউটের দিকে তাকালেন। তিনি তখন বোঝাতে চাইছিলেন ম্যাচ র্যাপ আপ হয়ে গেছে, আমরা জিততে যাচ্ছি। যখন শেষ বাঁশি বাজলো, লিওনেল মেসি হাঁটু গেড়ে বসে থাকলেন এবং তার উদযাপন করলেন। ম্যাচ যখন শেষ, আর্জেন্টিনার সকল ফুটবলার তাকে কাঁধে তুলে নিতে চান। একজন কাঁধে তুলে নিলেন এনজো ফার্নান্দেজ। লিসান্দ্রো মার্টিনেজ বলছিলেন তোমাকে টস করি ওপরে, সেটাতে আর তিনি রাজি হননি। একটা সময় লিওনেল মেসি বসে থাকলেন, হাঁটু গেড়ে বসে থাকলেন। লিওনেল মেসি এরপরে পুরোপুরি মাটিতেই বসে থাকলেন। তিনি পুরো দৃশ্যগুলো উপভোগ করছিলেন। আরও একটা বিশ্বকাপের ফাইনালে লিওনেল মেসি। অথচ এই মেসিকে বছর 5 আগে বলা হচ্ছিল বা বছর 6 আগে যে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার নাকি যথেষ্ট সমৃদ্ধ না, মেসির ক্লাব ক্যারিয়ার যেমন, মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার তেমন নয়। মেসি এখন শেষ বেলায়, মেসি সম্ভবত তার শেষ ম্যাচটাই খেলবেন বিশ্বকাপ ফাইনালে। এবার আসুন তো সেটা র্যাপ আপ করি। লিওনেল মেসি তার ক্যারিয়ারের 6 বিশ্বকাপের 3 নম্বর ফাইনাল তিনি খেলতে যাচ্ছেন। একটা প্লেয়ার ক্যারিয়ারে 6টা বিশ্বকাপ খেলছেন, তার ভেতরে তিনি 3টা ফাইনাল খেলছেন। একটা ফাইনাল তিনি অল্পের জন্য হেরেছেন মারিও গোয়েৎজের কাছে 1-0 গোলে এক্সট্রা টাইমে। আরেকটা ফাইনাল তিনি জিতেছেন, আরেকটা ফাইনাল তিনি খেলবেন স্পেনের বিপক্ষে। কোন স্পেন? যে স্পেন লিওনেল মেসিকে সুযোগ করে দিয়েছিল ফুটবলার হওয়ার জন্য, যে বার্সেলোনায় লিওনেল মেসি হয়ে উঠেছিলেন, সেই স্পেনে যেখানে তিনি খেলতে পারতেন, যে স্পেনকে তিনি না করে তিনি আর্জেন্টিনার জার্সি গায়ে চাপিয়েছিলেন, সেই আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির বিশ্বকাপের শেষ হতে যাচ্ছে বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে। গল্প কাহাকে বলে? লিওনেল মেসির গল্প আমরা অনেকভাবে বলার চেষ্টা করি, আমরা প্রতিবার মুগ্ধ হই, আমরা ভাবি এর চেয়ে ভালো গল্প আর কি করে লেখা হতে পারে। তবে লিওনেল মেসি আমাদেরকে অবাক করে দেন। লিওনেল মেসির জন্য ঈশ্বর আসলে কী সব গল্প প্রস্তুত রাখেন সেটা ভেবে হয়তো লিওনেল মেসিও নত হন। লিওনেল মেসির গল্পটা হয়তো এভাবেই লেখা ছিল যে ফ্রান্সের সঙ্গে জেতা ওই ফাইনালে তার শেষ নয়, তিনি আরও একটা সুযোগ পাবেন যে দেশে তিনি ফুটবলার হিসেবে বড় হয়েছেন, সেই দেশের বিপক্ষে বিশ্বকাপের ফাইনাল খেলার জন্য। এই ম্যাচে তিনি পারফরমেন্স কি দেখালেন? ডমিনেট করলেন, তিনি মিডফিল্ড ডমিনেট করলেন। তার পায়ে বল যায়, ইংল্যান্ডের ফুটবলার তাকে ঘিরে ধরার চেষ্টা করে, লিওনেল মেসি কাউকেই পাত্তা দেন না। মেসি তার স্বভাব সুলভ ড্রিবলিংয়ে বল বের করে নিয়ে আসেন। মেসিকে আজকে ফিজিক্যালি আরও বেশি ফ্রেশ মনে হলো। অথচ আমরা ভাবছিলাম, আমরা শঙ্কায় ছিলাম যে লিওনেল মেসি, বা প্রশ্ন করা হচ্ছিল যে মেসি আগের ম্যাচে 120 মিনিট খেলেছেন, তিনি কি আসলে সেই ফ্রেশনেসটা এই ম্যাচে ধরে রাখতে পারবেন কিনা। কিন্তু এর নাম লিওনেল মেসি, তিনি সেটা ধরে রাখলেন, তিনি তার মেজাজ ধরে রাখলেন। অথচ এই মেসি একটা সময় বলা হতো চাপে তিনি নুয়ে পড়েন, চাপে তিনি ভেঙে পড়েন। আর এখন আর্জেন্টিনা আর লিওনেল মেসির অবস্থা ঠিক উল্টো। চাপ তারা উপভোগ করেন এবং সেই চাপ উপভোগ করার পরে তারা নতুন করে নতুন সব গল্প লেখেন। হয়তো একবার জীবনের প্যাঁচ খুলে গেলে জীবনটা এইরকম উপভোগ্য হয়, যেমনটা হয়েছে লিওনেল মেসির, যে প্যাঁচ তার খুলেছিল মারাকানায় 2021-এ কোপা আমেরিকা জেতার পর থেকে। তারপর থেকেই এক ভিন্ন লিওনেল মেসিকে আপনি দেখতে পান। লিওনেল মেসির এখন 8 গোল, লিওনেল মেসির এখন 4 অ্যাসিস্ট। লিওনেল মেসি এখন বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ের দৌড়ে সবার চেয়ে এগিয়ে। লিওনেল মেসি এর আগে বিশ্বকাপের গোল্ডেন বুট জেতেন নাই। সবচেয়ে কাছাকাছি যিনি আছেন, যারা এখনও বিশ্বকাপ আছে, মিকেল ওয়াইয়ারথাবাল, যার 5টা গোল, ধরা বেশ কঠিন, তাকে হ্যাট্রিক করতে হবে আর্জেন্টিনার বিপক্ষে। লিওনেল মেসি একটা বিশ্বকাপের গোল্ডেন বুটও বোধহয় বাড়ি নিয়ে যাচ্ছেন, তার ঝুলিতে তিনি রেখে দিচ্ছেন। মেসিময় ম্যাচ হয়তো এটি নয়, কিন্তু মেসিময়ের গল্পই আপনাকে করতে হবে। আর্জেন্টিনা যখন ইংল্যান্ডের বিপক্ষে
বিপক্ষে খেলতে নামলো তখন দিয়েগো মারাদোনা ফেরত আসছিল, তখন 86-র গল্প ফেরত আসছিল, তখন দিয়েগো মারাদোনা 2 গোল করে জিতিয়েছিলেন, এবার 2 অ্যাসিস্ট করে লিওনেল মেসি আর্জেন্টিনাকে জেতালেন এবং জেতাতে বড় ভূমিকা পালন করলেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। এবার আমরা যাই পয়েন্ট নাম্বার 3 ফর মালভিনা, মানে ফর ফকল্যান্ড। আপনি বলতে পারেন ম্যাচের আগে কোচ প্লেয়াররা সবাই বলেছেন ফকল্যান্ড এখানে আসলেই কোনো রকম কোনো আলোচনার বিষয় নয়, মানে সেই 82-র গল্প। কিন্তু এ তো আর্জেন্টিনা, যারা 86-কে টেনে আনে বারবার, যারা দিয়েগো মারাদোনার জন্য বারবার বিশ্বকাপ জিততে চায়। এই 86 তারা বারবার টানে, ওই 82ও তারা বারবার নিয়ে আসে। এই মাঠে যখন ইংল্যান্ডকে তারা হারালো, এরপরে আর্জেন্টিনার ফুটবলাররা একটা ব্যানার নিয়ে উদযাপন করেছেন, যে উদযাপনে সেই ব্যানারে লেখা যে ফকল্যান্ড হচ্ছে আর্জেন্টাইন টেরিটরি। সেটা হয়তো নতুন করে বিতর্ক উস্কে দেবে, কিন্তু আর্জেন্টিনা বিশ্বাস করে ফকল্যান্ড তাদের। এই মাঠে যে দলটা এই ম্যাচটা বেশি জিততে চেয়েছিল, যাদের ভেতরে ইচ্ছা শক্তি বেশি ছিল, সেই টিমটার নাম আর্জেন্টিনা। আপনাকে এই ম্যাচের একটা ছোট্ট ঘটনা বলি। যে প্রেস বক্সে আমরা বসেছিলাম, মানে মিডিয়া ট্রিবিউনে, সেখানে আমার সামনে ছিল আর্জেন্টাইন সাংবাদিকরা, আমার পেছনে ছিল ইংলিশ সাংবাদিকরা, আর তারও পেছনে ইংল্যান্ডের বহু সমর্থকেরা। আর্জেন্টাইন সাংবাদিকরা এই ম্যাচে আর কেউ সাংবাদিক হিসেবে কাজ করেননি, তারা সবাই ফ্যান বয় বনে গিয়েছেন এবং যতবার আর্জেন্টিনা অ্যাটাকে যায় তারা ততবার উঠে দাঁড়ান। ইংল্যান্ডের ভক্তরা 2-1 যখন 1-0 গোলে ইংল্যান্ড এগিয়ে গেল, তখন ওই আর্জেন্টিনার সাংবাদিকদেরকে ইঙ্গিত করে কিছু একটা বলছিল, আর্জেন্টিনা তারা আবার কড়া জবাব দিয়েছে। ম্যাচে যখন একবার এনজো ফার্নান্দেজ গোল করছেন, যখন লাউতারো মার্টিনেজ গোল করছেন, এই হচ্ছে তার ছবি, মানে দিস ইজ মিডিয়া ট্রিবিউন, যেখানে আর্জেন্টিনার সাংবাদিকরা সিটের ওপরে দাঁড়িয়ে উদযাপন করছেন। এর নাম একাগ্রতা। তারা বারবার নিয়ে আসে সেই ফকল্যান্ড এবং সেই ব্যাপারটা, সেই তাড়নাটা, সেই আগুনটা তারা ভেতর থেকে উগড়ে দেয়, সেটা আর্জেন্টিনাকে এই ধরনের ম্যাচে সম্ভবত সাহায্য করে। আপনি এর চেয়ে বেশি আর্জেন্টাইন হয়তো হতে পারেন না। এই ম্যাচে যখন লিওনেল মেসিরা ম্যাচের শুরু দিকে জাতীয় সঙ্গীত গাইছিলেন, কেউ কেউ কাঁদছিলেনও বোধ হয়। এমন আবেগ আর্জেন্টাইনদের ভেতরে জাতীয় সঙ্গীত অন্ততপক্ষে এর আগে আমি কখনো দেখি নাই। ইংল্যান্ডের বিপক্ষে যখন তারা খেলছে, সেই আবেগ তাদের ভেতর থেকে ঠিকরে বেরোচ্ছে। এবং এরপরে আর্জেন্টিনা করলো কি, আর্জেন্টিনা একটা ফিজিক্যাল গেম খেলার চেষ্টা করলো একেবারে শুরু থেকে। জুলিয়ান সিমিওনে ফার্স্ট হাফে 5টা ফাউল করছেন, যেটা ওয়ার্ল্ড কাপের একটা রেকর্ড। ম্যাচের একদম শুরুতে এনজো ফার্নান্দেজ একটা কোনুই মেরেছিলেন ইংল্যান্ডের ফুটবলার এলিয়টকে। ওখানেই আর্জেন্টিনা বুঝিয়ে দিয়েছে তারা এখানে কোন গেমটা খেলতে এসে। এরপরে যখন ফুটবল খেলা প্রয়োজন পড়ছে, আর্জেন্টিনা আবার সেটাও খেলেছে। মানে ইংল্যান্ডকে এক রকমের ফুটবলিং শিক্ষা আর্জেন্টিনা এখানে দিয়েছে, সেমিফাইনালীয় শিক্ষা আর্জেন্টিনা এখানে বুঝিয়ে দিয়েছে। যাতে ম্লান হয়ে গেছেন জুড বেলিংহাম, যাতে ম্লান হয়ে গেছেন হ্যারি কেইন, এবং আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও সেখানে সমান কৃতিত্বটা হয়তো পাবেন। যখন লিসান্দ্রো মার্তিনেজ আর কুতি রোমেরো দুজনই হলুদ কার্ড দেখলেন, তখন আর্জেন্টিনা চাপে, আর্জেন্টিনা তখন 1-0 গোলে পিছিয়েও বটে। এরপরে স্কালোনি পরিবর্তন করলেন কোন জায়গায় পরিবর্তন করলেন তিনি? একই সঙ্গে মাঠে নামালেন নিকোলাস ওতামেন্দিকে, লিসান্দ্রো মার্তিনেজকে তা তুলে ফেলতে হলো। নিকোলাস গঞ্জালেজ নেমেছিলেন, তিনি রদ্রিগো দে পলকে নামলেন। রদ্রিগো দে পল মাঠে নামার পর তার ফার্স্ট কন্ট্রিবিউশন রাইট সাইড থেকে একটা ক্রস, যেখান থেকে একটা হেডার হয়েছিল, যেটা ক্রস বারে লেগেছিল। ম্যাকালিস্টার বক্সের ভেতর জায়গা খুঁজে নিচ্ছেন। আর ওতামেন্দি নামার পরে আর্জেন্টিনার ডিফেন্স আর একটু আত্মবিশ্বাস পেয়েছে, যেহেতু দুজন সেন্টার ব্যাকই হলুদ কার্ড দেখে ফেলেছিলেন, তাই সেখানে স্বভাবতই এক ধরনের প্রেশার কাজ করে। তার উপরে আপনি হ্যারি কেইনকে সামলাচ্ছেন, আপনি জুড বেলিংহামকে সামলাচ্ছেন, কিন্তু হ্যারি কেইনের পায়ে, জুড বেলিংহামের পায়ে আর্জেন্টিনা বলই যেতে দেয় নাই। আর্জেন্টিনা ধরাটা খেয়েছিল সুইচ অফ প্লেতে, এক উইঙ্গার থেকে আরেক উইঙ্গার অন্য পাশ থেকে যখন গোল করে বসেছিলেন। ও নাহুয়েল মোলিনাও একটা হলুদ কার্ড দেখেছিলেন, সেটাও একটা প্রেশার, এবং সেখানে চেঞ্জ করে তাকে মন্তিয়ালকেও সময় মতো তিনি নামিয়েছিলেন। যখন আর্জেন্টিনা পিছিয়ে, তখন প্রশ্ন হচ্ছে লাউতারো মার্তিনেজ কেন নামেন না? লাউতারো মার্তিনেজ কখন গিয়ে নামবেন? লাউতারো মার্তিনেজকে তিনি নামালেন আরও পরে গিয়ে, পরিবর্তনের শেষ অংশে গিয়ে, এবং লাউতারো মার্তিনেজ তার ক্যারিয়ার সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলটা করলেন। এই গোল করার পরে তিনি বললেন, তার বাবা যখন তাকে প্রথম একজোড়া বুট কিনে দিয়েছিলেন, তারপর থেকে এখন অবধি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলটা তিনি করেছেন। আর্জেন্টিনার হয়ে লাউতারো মার্তিনেজ এর আগে কোপা আমেরিকার ফাইনালে গোল করেছিলেন, যাতে কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা। কিন্তু বিশ্বকাপ তো বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ তো আর্জেন্টিনার জন্য বিশেষ কিছুই। সেখানে লাউতারো মার্তিনেজ যখন গোল করলেন এবং উইনিং গোল করলেন, তারপরে তার কাছে ওই গোলের মাহাত্ম্য সবচেয়ে বেশি থাকবে, এটাই খুব স্বাভাবিক। এবার আমরা যাই, চলুন পরের পয়েন্ট নাম্বার 4। ইংল্যান্ড হারলো আসলে কোথায়? টমাস টুখেল সম্ভবত এরপরে ব্যাপক প্রশ্নের সম্মুখীন হবেন। তিনি হয়তো ভেবেছিলেন, বা ইংল্যান্ড হয়তো ভেবেছিল, জব ইজ ডান, 1-0 গোলে আমরা এগিয়ে গেছি। আর্জেন্টিনা তো সুইজারল্যান্ডের সঙ্গে খাবি খেয়েছে, আর্জেন্টিনা ইজিপ্টের সঙ্গে খাবি খেয়েছে, আর্জেন্টিনা এর আগে খাবি খেয়েছে কেপ ভার্দের সঙ্গেও।
আর্জেন্টিনাকে তখন তারা টাইট মার্ক করছিল, যেভাবে তারা সুইজারল্যান্ড বা ইজিপ্ট ডিফেন্ড করেছে সেইভাবে, এবং ইংল্যান্ড ভাবছিল যে উতরেও তারা যাবে। কিন্তু আর্জেন্টিনার রেসপন্সের জন্য টমাস টুখেল হয়তো তৈরি ছিলেন না। টমাস টুখেল হয়তো আরেকটা গোলের জন্য যে চেষ্টা করবেন সেটার জন্য প্রস্তুত তিনি ছিলেন না। ইংল্যান্ড ওই জায়গাতেই ধরা খেয়েছে। ইংল্যান্ড এত নিচে নেমে ডিফেন্ড করেছে যেটা আর্জেন্টিনাকে আরও বেশি তাদের উপরে চড়াও হওয়ার সুযোগ দিয়েছে। ইংল্যান্ড 60 বছর পরে বিশ্বকাপের ফাইনালে যেতে পারতো, ইংল্যান্ড সেই সুযোগটা হাতছাড়া করেছে। টমাস টুখেল হতে পারতেন 1978-এ নেদারল্যান্ডসের পরে ইংল্যান্ডকে নিয়ে ওঠা সেই কোচ যিনি ওই দেশি কোচ নন। 78 সালে এমন ঘটনা ঘটেছিল সবশেষ। টমাস টুখেল নিজে সেই সুযোগও হাতছাড়া করেছেন। ইংল্যান্ড নিজেদেরকে এক্সপ্লোরই করতে পারে নাই, সেই সুযোগ তারা দেয় নাই, বরং ওই এক গোল করে তারা এত বেশি গুটিয়ে গেছে, নিজেদেরকে এত বেশি গুটিয়ে নিয়েছে যেটা তাদেরকে এই ম্যাচে একদমই সাহায্য করে নাই। ইংল্যান্ডের হারটার কারণ সম্ভবত ওটাই, এবং ইংল্যান্ড সম্ভবত সেই কারণেই ম্যাচটা হারলো। ইংল্যান্ড এখন সেই প্রশ্নগুলো সমাধান খুঁজে বের করার চেষ্টা করবে। এবার আমরা যাই পয়েন্ট নাম্বার 5-এ, দ্য ফিনালে, নাকি দ্য ফিনালে সীমা। আপনার মনে একটু দুঃখ আছে নাকি একটু ফিনাল সীমা আপনি দেখতে পারেন নাই? আর্জেন্টিনা ভার্সেস স্পেন, কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর ইউরো চ্যাম্পিয়ন, সেই ম্যাচ আপনার দেখা হয় নাই। এই ম্যাচ আপনি এখন দেখছেন, আপনি নিশ্চিতভাবেই দেখছেন। স্পেন ভার্সেস আর্জেন্টিনা, বিশ্বকাপের ফাইনাল। আর্জেন্টিনা এর আগে 1930-এ ফাইনালে উঠেছে, আর্জেন্টিনা সেই ফাইনালে হেরেছিল। আর্জেন্টিনা পরে 1978-এ ফাইনালে উঠেছে, আর্জেন্টিনা সেটা জিতেছে। আর্জেন্টিনা 86-তে ফাইনালে উঠেছিল, আর্জেন্টিনা সেই ফাইনাল জিতেছে। আর্জেন্টিনা 90-এ ফাইনাল হেরেছে, আর্জেন্টিনা 2014-তে ফাইনাল হেরেছে, আর্জেন্টিনা 2022-এ ফাইনাল জিতেছে, আর্জেন্টিনা এরপরে এই 2026-এ আবারও ফাইনালে উঠলো। আর এর আগে 2010-এ একবারই ফাইনাল খেলেছে স্পেনকে এই বিশ্বকাপের ফেভারিট ধরা হচ্ছিল। স্পেন ফ্রান্সকে বিদায় করে দিয়েছে। স্পেনের এই দলটার ভেতরে আর কোনো রকম কোনো ত্রুটি খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই স্পেনের বিপক্ষে আর্জেন্টিনাকে এবার খেলতে হবে। যে লামিন ইয়ামালকে ছোটবেলায় গোসল করেছিলেন লিওনেল মেসি, কি ভাগ্য, কি কপাল, গল্প কি করে লেখা হয়, সেই লিওনেল মেসি খেলবেন আর্জেন্টাইন ভক্তরা এই আওয়াজ শুনতে চাইবেন স্পেনের বিপক্ষেও। Argentina, best country in the world. You want to say something? Yeah, please, come on. Aguante Argentina y aguante New. ¡Vamos, carajo! ¡Vamos, vamos! Thank you, man. থ্যাংকস ম্যান। যে যা পারছেন, ক্যামেরাটা আমরা একটু দেখলেই। যাই হোক, আমরা সেই আলোচনায় যাই। ভাবুন একবার, লিওনেল মেসি একবার একটা ফটোশ্যুটের জন্য তিনি দাওয়াত পেলেন যে আমার একজনকে একটা ফটোশ্যুটে যেতে হবে, একটা বাচ্চাকে গোসল করাতে হবে। সেই বাচ্চা যে লামিন ইয়ামাল হবেন, এটা কে জানতো? এই গল্প আসলে কে লেখেন? সেই লামিন ইয়ামাল আর লিওনেল মেসি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবেন। যে লামিন ইয়ামালের তুলনা হয় লিওনেল মেসির সঙ্গে, তারা বিশ্বকাপের একটা ফাইনাল খেলবেন। হোয়াট ইজ দিস? দিস ইজ হ্যাপনিং গাইজ। মানে অবিশ্বাস্য সেই জিনিস আপনি দেখতে পাবেন এই বিশ্বকাপের ফাইনালে। আর্জেন্টিনা বিশ্বাস করবে আর্জেন্টিনা জিততে পারে, অভিজ্ঞতা হয়তো সেই কথা বলবে, কিন্তু এই স্পেনকে হারাতে হলে আর্জেন্টিনার সম্ভবত তাদের অন্যতম সেরা ফুটবলটা খেলতে হবে। বিশ্বকাপের ফাইনালে যে কোনো কিছু হতে পারে। আর আর্জেন্টিনা যেভাবে জিতেছে তারপরে আর্জেন্টিনার ভেতরে এই বিশ্বাস বদ্ধমূল হওয়ার কথা, আর্জেন্টিনা হারতে জানে না, আর্জেন্টিনা হারতে পারে না। কিন্তু খেলাটা যখন স্পেনের বিপক্ষে, স্পেনও তো আসলে হারতে জানে না। স্পেন কেপ ভার্দের সঙ্গে ওই প্রথম ম্যাচটা ড্র করলো, এরপর থেকে একটানা তারা জিতেই যাচ্ছে, এবং স্পেনকে নিয়ে আর্জেন্টিনাকে তাই নতুন করে ভাবতেই হচ্ছে। সেই বিশ্বকাপের ফাইনালে আসলে কি ঘটবে আমরা জানি না। সেই ফাইনাল নিয়ে আগামী কয়েকদিন বহু কথা হবে। ইংলিশ সমর্থকেরা এই ম্যাচের আগে গান গাইছিল যে তারা নিউ জার্সিতে লিওনেল মেসিকে দেখতে চায় না, দেখতে তারা দেবে না। লিওনেল মেসি নিউ ইয়র্কে যাচ্ছেন, লিওনেল মেসি আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনাল খেলছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.